হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2024 ফেব্রুয়ারিতে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। আজকের আমি তোমাদের নিয়ে এসেছি তোমাদের বাংলা বিষয়ের পদ্যাংশ থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এসএকিউ। তোমরা বারবার কমেন্ট করছিলে বাংলার কিছু এসএকিউ বাকি ছিল, কিন্তু আমি তোমাদের গদ্যাংশ বিভাগটি তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। এসএকিউ তোমাদের পদ্যাংশ বিভাগটা বাকি ছিল, আমি আজকের তোমাদের পদ্যাংশ বিভাগটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের যে পাঁচটি কবিতা আছে, তোমাদের 5টা কবিতার মধ্যে থেকে আমি 4টে কবিতা থেকে আজকের দিচ্ছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে বলে। দেখো, পদ্যাংশের মধ্যে আছে তোমাদের রূপনারায়ণের কুলে, শিকার, মহু আর দেশ, আমি দেখি, আর ক্রন্দনরতা জননীর পাশে যেটা আছে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের শিল্প, সংস্কৃত, সাহিত্য থেকে যখন আমি দেব তখন ওখান থেকে আমি তোমাদেরকে দিয়ে দেব। প্রথমে আমরা এসো রূপনারায়ণের কুলে থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন কটি আছে, আমি 6টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই 6টি প্রশ্ন করলে তোমাদের ফাইনাল, অর্থাৎ তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনের মধ্যেও হয়তো থেকে যাবে। টেস্টের প্রশ্ন, টেস্ট পেপার বেরোলে যদি 2-1টা চেঞ্জ করার দরকার হয়তো আমি করে দেব, তবে আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো, প্রথমে আছে কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে ভালোবাসার কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন, কারণ কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না। 2-এর দাগের প্রশ্ন দেখো, কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মানব জীবনের অপ্রাপ্তির যন্ত্রণা, পারিপার্শ্বিক আঘাত, সংঘাত ইত্যাদি তীব্রতাকে বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। 3-এর দাগের প্রশ্ন হলো জেগে উঠিলাম। কবি কোথায় জেগে উঠলেন, কিভাবে জেগে উঠেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠলেন, রক্তের অক্ষরে তার নিজের রূপ দেখেছিলেন। জেগে উঠে তিনি জানলেন এ জগৎ স্বপ্ন নয়। 4 দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা। কে কখন ও বঞ্চনা করে না? রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে কঠিন সত্য, কখনো কবি তথা মানুষকে বঞ্চনা করে না। 5 দাগের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন? রূপনারায়ণের কুলে কবিতায় আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে মৃত্যুর সকল দেনা শোধ করা সম্ভব হবে বলে মনে করেছিলেন। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? দ্বন্দ্ব সংঘাত মুখর এই বাস্তব পৃথিবীতে কবি আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজেকে চিনলেন। এই প্রশ্নটি 2023 সালে তোমাদের পড়ে গেছিলো, আবার রিপিট যদিও হয় সেই জন্য তোমাদের এটাকে আমি বলে দিলাম, 2023 এখানে লিখেও দিলাম, তো একবার পড়ে রেখে দেবে, পড়ার সম্ভাবনা কম। পরের পদ্যটি হলো শিকার। শিকারের প্রথম প্রশ্ন দেখো, তেমনই একটা তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে দেখে কবির কি মনে হয়েছে? তারাটিকে দেখে কবির মনে হয়েছিল পাড়া গাঁয়ের বাসর ঘরের সব থেকে এক লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত। 8 দাগের প্রশ্ন, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় হিমের রাতে শরীর গরম রাখার জন্য দেশওয়ালিদের জ্বালানো লাল আগুনের কথা বলা হয়েছে। সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল? কবি জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি সাহসে ও সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমকে দিতে চেয়েছিল। একটা অদ্ভুত শব্দ হওয়ার পর কি দেখা গেল? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় শব্দ হওয়ার পর দেখা গেল নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছে। সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় সুন্দর দেখতে বাদামি রঙের হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল। 12 দাগের এবং শেষ প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, সে কোথায় কেন নামলো? জীবনানন্দ দাশের শিকার কবিতায় নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে হরিণটি নেমেছিল তার সারা রাত জেগে থাকার ক্লান্তি দূর করে নিজের শরীরটাকে আবেশ দেওয়ার জন্য। এর পরের তোমাদের যে কবিতাটি আছে মহু আর দেশ, এই মহু আর দেশ থেকেও আরও কয়েকটি প্রশ্ন তোমাদের দিয়েছি। দেখো, 13 দাগের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। গভীর বিশাল শব্দ, কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? মহুয়ার দেশের নৈশব্দের পটভূমিতে কয়লা খনির শব্দ ছিল।
মহুয়ার দেশের নৈশব্দের পটভূমিতে কয়লা খনির শব্দ ছিল গভীর, এবং সেখানে কয়লা খনির গভীর বিশাল শব্দ হয়। ১৫ দাগের প্রশ্ন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? বক্তা কি শোনেন? উত্তর, কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারের মাঝে মাঝে মহুয়া বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। বন্ধুরা, লোডশেডিং হয়ে গেল, একটু আলো কম হবে, তোমরা একটু আলো দিয়ে দেখে নিও। ১৬ দাগের প্রশ্ন, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? সমর সেনের লেখা মহুয়ার দেশ কবিতায় কবি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। ১৭ দাগের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? সমর সেনের মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বুঝিয়েছেন। তিনি এই নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন ভাবেন। ১৮ দাগের প্রশ্ন, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে কবি কি বুঝিয়েছেন? কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করা সমুদ্রের গর্জনকে বুঝিয়েছেন। অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন এবং কখন দেখেন? অবসন্ন মানুষের শরীরে কবি ধুলোর কলঙ্ক দেখেন। কবি শিশির ভেজা সবুজ সকালে ধুলোর কলঙ্ক দেখেন। নেক্সট তোমাদের কবিতাটি আমি দেখি, এই কবিতা থেকে আমি দিচ্ছি। দেখো কয়েকটি প্রশ্ন। আমি দেখি, কবি কি দেখতে চান? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বাগানে শুধুমাত্র গাছ দেখতে চেয়েছেন। বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখছেন। বহুদিন শহরেই আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় কবি বলেন শহরে একঘেয়ে জীবন কাটাতে হয়েছে বলে কবির কবির আক্ষেপ। শহরের অসুখ অর্থাৎ নাগরিক সভ্যতার বিকাশ বা নগরায়নের যে দাবি তা প্রকৃতিকে ধীরে ধীরে গ্রাস করছে। সবুজের অনটন ঘটে কোথায়, কী কারণে সবুজের অনটন ঘটে? শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরে অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্যই শহরের সবুজের অনটন ঘটে। আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখার দরকার কেন? আমি দেখি কবিতায় কবির গাছ দেখা দরকার কারণ আরোগ্য লাভের জন্য সবুজ ভীষণ প্রয়োজন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি নেক্সট ভিডিও যত সম্ভব কালকেরই ফের তোমাদের এই বাংলার যে বাকি অংশটা আছে অর্থাৎ শিল্প সাহিত্য, বাংলা সাহিত্যের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং পদ্যের মধ্যে যেটা বাকি আছে সেটি এবং গদ্যাংশ যেগুলো আগে আমি তোমাদের এসএকিউ দিয়ে দিয়েছিলাম সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আর সব শেষে বলি, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনই তোমরা লাস্ট মিনিট সাজেশনের জন্য সাবস্ক্রাইব করে নাও। সকলকে, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।